মানুষ অনেক বছর ধরে চিন্তা করছে, এগুলোর কোনো এফিশিয়েন্ট কোনো সলিউশন কিন্তু পায় না। প্রবলেম মানে কি? প্রবলেম মানে হলো এটা একটা কঠিন জিনিস। কোড ফোর্সেসে তো রেটিং সিস্টেম আছে একটা, এটা একটা কাইন্ড অফ ভালো। আমি তোমাকে এখন একটা ইনস্ট্যান্ট প্রবলেম দিতে চাই, সেটা হচ্ছে ধরো I mean, it is one of the greatest source of acquiring dopamine. ফেইলিওর, এই ফেইলিওরটাকে এমব্রেস করা বা অ্যাকসেপ্ট করার যে বিষয়, চিন্তা ভাবনা আরো অনেক উপরে হওয়া উচিত যে হোয়াই আই এম ডুইং প্রবলেম সলভিং। তো ওটা পরে দেখলাম যে আরে এটা তো ইজি। পরে ওই বই মোটামুটি পুরো শেষ করছি। বিগিনার প্লাস যারা আছে তারা আসলে মিড লেভেলে কিভাবে যাইতে পারে তোমার কাছে কি মনে হয়? যে খুব জটিল কোনো ইংলিশে লেখা থাকে না, সো আমার মনে হয় না যে এটার জন্য খুব ভালো ইংলিশ জানা দরকার আছে। সি প্রোগ্রামিং এর কাইন্ড অফ মানে অ্যালগরিদমগুলো খুবই ইজিলি লেখা যায়। সি প্লাস প্লাসে কেউ বেসিক লেভেল জিনিসপাতি জানলে, যেমন লুপ, কেউ যদি লুপ লিখতে পারে, তো আমার সিজিপি 3.6, মানে এটা খুব একটা ভালো সিজিপি না, নর্মাল সিজিপি আর কি। তো ওগুলা অ্যাটলিস্ট মানে নিজের ডেভেলপমেন্টের জন্য হলেও স্টাডি করা উচিত। কেউ যদি সিপি করে সে মোটামুটি যে কোনো ফিল্ডেই এক্সেল করতে পারবে, এটা আমি এখনো বিলিভ করি। যারা আসলে ধরো প্রবলেম সলভিং এর এখনো শুরুর দিকটাতে আছে তাদের উদ্দেশ্যে তুমি যদি তো আজকে আমাদের সাথে শাফি ভাই আছে। তো শাফি ভাইয়ের সাথে আমি কিছুক্ষণ আগে রেকর্ডিং স্টার্ট করার আগে আমি কথা বলতেছিলাম যে আমাদের অনেকের কাছে তো প্রবলেম সলভিংটা একটু কঠিন মনে হয়, তো সেটাকে কিভাবে একটু সহজ করা যায় এই টাইপের জিনিসপত্র নিয়ে আজকে আমরা ডিসকাস করার চেষ্টা করব। তো শাফি খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলছে যে আসলে কঠিন নাকি, তো এটাই তো বলছে। হ্যাঁ, মানে প্রবলেম সলভিং তো কঠিন হবেই। হ্যাঁ, ও রাইট এইটাই যে প্রবলেম সলভিং তো কঠিন হবেই, রাইট, এই কথাটা যে প্রবলেম সলভিং তো কঠিনই হবে। তা আসলে কথাটা কিন্তু আমার কাছে খুব চমৎকার লাগছে যে প্রবলেম সলভিং তো কঠিনই হবে, এটা তো সহজ হইলে কেউ সলভ করতো না। তো এই ডিসকাশনের ভিতরে ঢুকবো তার আগে একটু জাস্ট ছোট করে বলি, শাফি বেসিক্যালি প্রায় 10 বছরের কাছাকাছি সময় হবে, বিশেষ করে সে যখন স্কুলে ছিল, ক্লাস 9 থেকে বলতে পারেন, 9 থেকে সে এই প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং এই টাইপের জিনিসপত্রতে ইন্টারেস্ট। এবং প্রোগ্রামিং আমি বলবো স্টার্ট করছি কলেজ লাইফ থেকে, তবে 9-এ থাকতে আমি বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি সলভ করা ট্রাই করতাম। আচ্ছা, সো শাফি তুমি যদি ওই শুরুতে একটু স্টার্ট করো ভাই, যে প্রবলেম সলভিং তো আসলে কঠিনই হবে, এটাকে এত সহজ মনে করে এক্সপেক্ট করার কারণটা কি? সো ওই জায়গা থেকে যদি তুমি তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো। সো মানে প্রবলেম সলভিং, তো আপনার মানে প্রবলেম সলভিং মানেটা কি? তো কোনো একটা প্রবলেম আছে স্টেটমেন্ট, সো ওটা বেসিক্যালি সলভ করতে হবে। সো ইট ইজ বাই ডেফিনিশন এ প্রবলেম। সো উই আর ট্রাইং টু সলভ এ প্রবলেম। সো প্রবলেম মানে কি? প্রবলেম মানে হলো এটা একটা কঠিন জিনিস। এটা তো আপনার মানে এখন আমাদের চিন্তা করে কোনোভাবে সলভ করতে হবে। তো ইজি হলে তো এটা প্রবলেম হলো না, এটা তো সলিউশন হয়ে গেল, তাই না? সো প্রবলেম আপনার মানে এই ওয়ার্ল্ডে তো অনেক প্রবলেম আছে, অনেক আনসলভেবল প্রবলেমও আছে। এরকম যে কোনো প্রবলেম আছে যেগুলা মানে কম্পিউটার দিয়ে সলভ করা যায় না, এরকম প্রবলেম আছে। এগুলো বল কাইন্ড অফ প্রবলেম, আনডিসাইডেবল প্রবলেম। সো প্রবলেম সলভিং অ্যাকচুয়ালি মানে মানে কি বলবো যে আমরা কিন্তু মানে খুব একটা যে পুরা অ্যাজ এ হিউম্যান কাইন্ড খুব একটা যে আমরা দক্ষ এরকম না, মানে আমি প্রবলেম সলভ করতে অত বেশি দক্ষ না। এটাই বলবো। মানে অনেক প্রবলেম আছে, যেমন আপনার প্রবলেমে অনেক ক্যাটাগরি আছে। যেমন আমাদের সিএসএ পড়ানো হয়, যেমন ধরেন এনপি হার্ড প্রবলেম, এনপি কমপ্লিট। এসব প্রবলেম কিন্তু কাইন্ড অফ আপনার কোনো ট্র্যাক্টেবল সলিউশন বার করা যায় না এসব প্রবলেম সলভ করা। মানে ইনফ্যাক্ট সিএসএর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনজেক্টর হলো যে পি ইকুয়ালস টু এনপি। আচ্ছা, সো এটা বেসিক্যালি যেটা বলে যে মানে এই থিওরেম যদি কেউ প্রুভ বা আনপ্রুভ করতে পারে, তাহলে বেসিক্যালি মানে বিশাল একটা আবিষ্কার হয়ে যাবে। মানে ধরেন পুরো একটা গ্রাউন্ড ব্রেকিং আবিষ্কার। এটা কি প্রুভ করা যায় কিনা এটাও একটা কোশ্চেন। মানে সব কিছু কিন্তু প্রুভ করা যাবে কিনা এটাও একটা থিওরেম আছে, যে গোডেলস ইনকমপ্লিটনেস থিওরেম। সো এটা দিয়ে যেটা বেসিক্যালি বোঝায় যে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো আপনার মানে খুব সহজে সলভ করা যায় না। যেমন ধরেন এরকম প্রবলেম আছে থ্রি সেট প্রবলেম। এগুলো কিন্তু মানে মানুষ অনেক বছর ধরে চিন্তা করছে, এগুলোর কোনো এফিশিয়েন্ট কোনো সলিউশন কিন্তু পায় নাই। সো এইসব প্রবলেমের কি এফিশিয়েন্ট সলিউশন আছে কি না এটাও এখনও মানুষ জানে না। সো মানে প্রবলেম সলভিং অ্যাকচুয়ালি খুব একটা হিউজ জিনিস। মানে কঠিন প্রবলেম তো আছেই, কিন্তু ওগুলো আসলেই কঠিন কিনা এটাও মানুষ জানে না। সো প্রবলেম সলভিং একটা ভাস্ট ফিল্ড অ্যাকচুয়ালি। মানে এটা মানে আমরা ইজি প্রবলেম তো ইজি প্রবলেম, কিন্তু হার্ড প্রবলেমের কোনো অভাব নেই। আচ্ছা, প্রবলেম সলভিং অ্যাজ হিউম্যান আমাদের আসলে প্রবলেম সলভিং করা কেন প্রয়োজন? এবং তুমি আমাকে রেকর্ডিং শুরু হওয়ার আগে বলতেছিলে যে ভাইয়া এন্টারটেনমেন্ট বলতে তো আমি প্রবলেম সলভ করি, এটাই তো মজা লাগে। এটা মানে
প্রবলেম সলভ করার চিন্তা করা, এটা তো কাইন্ড অফ এন্টারটেইনমেন্টও বলা যায়। আচ্ছা, তো এই প্রবলেম সলভ কেন করা প্রয়োজন তোমার কাছে কি মনে হয়? মানুষ প্রবলেম সলভ করলে কি লাভ পায় বা বেনিফিটটা কি? আই মিন মানে মানুষের ইন্টেলিজেন্স আছেই তো আই গেস প্রবলেম সলভ করার জন্য আই গেস। মানে এটা মানুষ এবং অন্যান্য প্রাণী থেকে আমাদেরকে আলাদা করে। ইয়া ওয়ান অফ দ্য ফ্যাক্টরস আই উড সে, মানে মানুষ চিন্তা করে প্রবলেম সলভ করতে পারে। আচ্ছা, সো ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই গেস ডিফাইন হিউম্যান। আচ্ছা, সো সেই জায়গাটাতে আসলে এই যে প্রবলেম সলভ করার জিনিসটা বা একটা কঠিন জিনিস করতে তো শুরুতেই সবার ধরো ভালো লাগে না বা মজা লাগে না। এখন তুমি বলতেছিলা যে ভাইয়া এইটাই আমার কাছে এন্টারটেইনমেন্ট, সো এইটা তোমার কাছে এন্টারটেইনমেন্ট কেমনে হইলো? মানে এটা একটা প্যারা জিনিস হওয়ার কথা। এখন ফার্স্টেই যদি আমি এখন চিন্তা করি যে ধরেন পি ইকুয়ালস টু এনপি কেমনে সলভ করবো, এটা যদি আমি ফার্স্টেই চিন্তা করি তাহলে তো হবে না। আচ্ছা, আমার মানে আমার যে লেভেল ওইটার কাছাকাছি বা মানে এর উপরে একটু লেভেল থেকে আমার প্রবলেম সলভিংটা করতে হবে আর কি। মানে মানুষ ধাপে ধাপে কিন্তু অনেক কঠিন প্রবলেমও সলভ করে ফেলে, কিন্তু মানে শুরুতেই তো আর মানুষ জটিল জটিল থিওরেম আবিষ্কার করে না। সো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে অ্যাপ্রোচ তাইলে ওরকমই হবে, মানে আপনার যে লেভেল ওই লেভেলের একটু উপরে মানে আমার problem লেভেলটা solve কত করা। এটা বোঝার উপায় কি? এটা আপনি দেখবেন প্রবলেম সলভ করতে থাকবেন। এটা কি কোনো প্ল্যাটফর্মে বা কোনো একটা জায়গায় তুমি অনেক যদি জায়গায় একদম direct অনেক answer- জায়গায় যেমন কোড ফোর্সেসে তো রেটিং সিস্টেম আছে একটা, এটা একটা কাইন্ড অফ ভালো, মানে প্রবলেম রেটিং আছে, তো ওইখান থেকেই কাইন্ড অফ সার্চ করেই বোঝা যায় যে আমার অ্যাকচুয়ালি কোন লেভেলের প্রবলেম এত বেশি সলভ করা উচিত। তো তো অন্যান্য প্ল্যাটফর্মেও যদি নাও থাকে তাও কাইন্ড অফ সলভ কাউন্ট দেখে অনেক সময় বোঝা যায় যে এই কোন প্রবলেম ইজি কোন প্রবলেম হার্ড। তবে অনেক সময় দেখা যায় যে ইজি প্রবলেম অনেক হার্ড প্রবলেমের চেয়ে হার্ড মনে হয়, এরকম হইতে পারে। কাইন্ড অফ ডিপেন্ড করে, বাট মেন কথা হলো যে মানে আমার কাছে আমি যে প্রবলেম টাচই করতে পারবো না ওই প্রবলেম তো মানে নট নেসেসারিলি ওটা নিয়ে আমি অনেক টাইম চিন্তা করব। সো মোটামুটি আমার কাছে যে প্রবলেম আমি বুঝতে মানে অন্তত সলিউশনটা বুঝতে পারবো ওই প্রবলেমে হয়তো আমার কাইন্ড অফ ট্রাই করা উচিত আই গেস। সোফার তোমার কথাবার্তা শুনে অনেকের কাছে মনে হইতে পারে যে তুমি খুবই ওই যে কিছু মানুষজন থাকে না যে অনেক পড়াশোনা করে বা এই টাইপের মানুষ। পড়াশোনা আই গেস আমার আরো বেশি করা উচিত, আমি খুব একটা পড়াশোনা করি না। না, তুমি আমাকে রেকর্ডিং শুরু হওয়ার আগে বলতেছিলা যে ভাইয়া আমি একাডেমিক পড়াশোনা অত বেশি একটা করি না, জাস্ট এক্সামের আগে করি। মানে বুয়েট লাইফটা কাইন্ড অফ এরকমই হয়েছিল আই গেস। তো যাই হোক আমার আরও বেশি পড়াশোনা করা উচিত আই উড সে। তো তবে আমি এটা এই সেন্সে বলছি যে মানে একাডেমিক পড়াশোনা আপনার মানে আমি রেগুলারলি যেভাবে ওভাবে আর কি বুয়েট লাইফে করি নাই। ওই সময় বেসিক্যালি আমি মানে এই যে সিপি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং ওটার প্রবলেমসগুলো নিয়েই চিন্তা করতে ওটাই বেশি প্রেফার করতাম। মানে এখন পর্যন্ত আমি এখনো ধরো তোমার কাছ থেকে ক্লিয়ার অ্যান্সার পাই না যে প্রবলেম সলভিং কেন তোমার কাছে মজা লাগে বা এটা তোমার কেন এন্টারটেইনমেন্টের ওয়ে হইলো। কারণ আপনার মানে আপনি এন্টারটেইনমেন্ট বলতে আসলে কি বুঝেন, এটাই হলো কথা, যে এন্টারটেইনমেন্ট মানে হলো মানে আপনি যে কোনো বেসিক্যালি একটা কাজ করে আমি মজা পাবো, হ্যাঁ হ্যাপিনেস আসবে। হ্যাপিনেস বেসিক্যালি আমার মনে হয় যে ডোপামিন রিলেটেড Right. কিছু একটা। সো যেটা করে আপনি ডোপামিন পাবেন কাইন্ড অফ ওটাই হলো কাইন্ড অফ হ্যাপিনেস। সো প্রবলেম সলভিংয়ে তো আপনি যখন কোনো নিউ আইডিয়া পাবেন বা কোনো একটা সলিউশন দেখে মনে হবে যে আরে এটা তো সুন্দর আইডিয়া, তো এটাই তো আপনার ডোপামিনের একটা সোর্স। Right. সো আর কত রকম যে প্রবলেম আছে কোনো এটা তো হিসাব নাই, শেষ নাই কোনো। সো এক এক প্রবলেমে এক এক রকম পার্সপেক্টিভ, এক এক ডাইমেনশন। সো এগুলো তো দেখে আর কি মানে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনিস্টই হইতে হয় যে এত রকম আইডিয়া এগুলো তো চিন্তাই করি নাই। সো এটাই তো আপনার মানে মজার সোর্সটা। আচ্ছা, তুমি ধরো অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছো, ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করছো, আমি ধরে নিতে চাই, এবং তুমি একটা জায়গাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এখন কাজ করো চাল ডালে। বাট আমি তোমাকে এখন একটা ইনস্ট্যান্ট প্রবলেম দিতে চাই, সেটা হচ্ছে ধরো একটা মানুষ ডিফারেন্ট একটা সোর্স থেকে ডোপামিন পায় বা তার হ্যাপিনেসের জায়গা আছে, সেটা আইদার হইতে পারে গেমিং, অনেকে বিভিন্ন ধরনের জিনিসপত্রতে অ্যাডিক্টেড বা এই টাইপের জিনিসপত্র। বাট কেউ যদি কম্পিউটার সায়েন্সে পড়ে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে চায় তার জন্য তো প্রবলেম সলভিংটা প্রয়োজন, এবং প্রবলেম সলভিং থেকেও ডোপামিন পাওয়া পসিবল। মানে অবশ্যই এটা পাবেই, এটা পসিবল না, এটা পাবেই। আচ্ছা, পাবেই। তো ও তো এক জায়গা থেকে অলরেডি ধরো ডোপামিন পায়, তো সেখান থেকে ও এই সোর্সের কাছে কিভাবে আসবে বা এই জার্নিটা কেমনে হইতে পারে বলে তোমার মনে হয়? ওকে, ইয়া আই মিন হ্যাঁ, ডোপামিনের সব সোর্স তো ভালো না। এটার একটা যেমন অনেকে ড্রাগ থেকে ডোপামিন পাইতে পারে, অনেকে অনেক মানে বাজে কাজ করেও ডোপামিন পাইতে পারে। সো ডোপামিনের সব সোর্স ভালো, তো ভালো সোর্স থেকে ডোপামিন পাইলে তো ওটার দিকেই যাওয়া উচিত। আর যে সোর্সটা আপনার ধরেন বেশি আরও মানে বিউটিফুল সোর্স, যেটা মানে যেটা আরও এলিগেন্ট সোর্স, ওইখান থেকেই তো মানে ডোপামিনটা মানে আরোহণ করা উচিত আই গেস, আহরণ করা উচিত। তো প্রবলেম সলভিং এটা
অ্যাজ ইটসেলফ আমি বললাম যে এটা একটা গ্রেট আইডিয়া, মানে উই অ্যাজ হিউম্যান আর কাইন্ড অফ দ্য মানে অনলি অ্যানিমেল আই গেস that can solve problems. So I mean it is one of the greatest source of acquiring dopamine. আচ্ছা, সো এখন অনেকে ধরো জানে যে ড্রাগ জিনিসটা খারাপ বা কোনো একটা খারাপ জিনিস যেখান থেকে সে ডোপামিন বা হ্যাপিনেস পায় সেটা খারাপ, আমি ধরে নিতে চাই সে জানে, কিন্তু সে এই যে ভালো সোর্সের দিকে যাওয়ার যে বিষয়টা, সেইটার যে অ্যাকশন নেওয়াটা বা স্টেপ নেওয়াটা, এটা সে অনেক সময় নিয়ে উঠতে পারে না। তো সেই জায়গাতে তুমি এই প্রবলেমটাকে কীভাবে সলভ করবা? তো তোমার কাছে আসছে এই প্রবলেম নিয়ে, তোমার একটা জুনিয়রই আসছে, তো তুমি তারা কী ধরনের সাজেশন দিবা? ওয়েল এখন এটা অ্যাকচুয়ালি মানে কি বলবো যে মানে ওর অ্যাকচুয়ালি ট্রাই করতে হবে আই গেস, মানে ওর হয়তো ওই জিনিসটা মানে ট্রাই না করলে তো বুঝবে না, মানে অ্যাকচুয়ালি প্রবলেম সলভের যে মজাটা এটা তো মানে যদি ট্রাই না করে তাইলে তো বোঝা পসিবল না। ট্রাইয়ের বিষয়টা তো একটা ঘাপলা আছে, ঘাপলাটা হচ্ছে ধরো সে অলরেডি একটা সোর্স থেকে ডোপামিন পায় যেটাতে অত ট্রাই করতে হয় না, সে জাস্ট যায়, সে এখান থেকে পেয়ে যায়। কিন্তু তুমি প্রবলেম সলভিংয়ে আসলে কি হবে যে তুমি একবার একটা সাবমিট করলা সলিউশন, সেটা অ্যাকসেপ্ট হলো না, দুইবার করলা, তিনবার, এবং তুমি ধরো ফেড আপ হয়ে গেছো, তুমি বিরক্ত হয়ে গেছো, এবং এই ধরনের ঘটনা তো প্রবলেম সলভিংয়ে ঘটে, ফ্রাস্ট্রেশন চলে আসে। সো তখন কিন্তু সে আবার ওই ইজিয়ার সোর্সের কাছে চলে যায়। বাট এই যে একটা ফেইলিওর, এই ফেইলিওরটাকে এমব্রেস করা বা অ্যাকসেপ্ট করার যে বিষয়, এখানে তুমি আসলে কি বলতে চাও? এখন কেউ যদি মানে হেভিলি কোথাও অ্যাডিক্টেড হয়, ওটা থেকে অ্যাকচুয়ালি কীভাবে ওটা সারাই আনতে হয় ওটা তো আমি শিওর না একদমই, বাট আমি বলবো যে মানে মোটামুটি অ্যাডিকটিভ যারা, যেগুলো থেকে ধরো একটু চাইলেই বের হয় আসলে। হ্যাঁ, মানে এখন একটা কথা হলো যে অনেক যেসব যেই ডোপামিন খুব ইজিলি অ্যাকোয়ার করা যায় ওই ডোপামিন জেনারেলি খারাপ হয়। এটা হলো একটা কমন বলা যায় নলেজ, বা নলেজ না মানে কমন রুল অফ বা একটা ফ্যাক্ট বলা যেতে পারে। সো মানে যে ডোপামিন কাইন্ড অফ একটু মানে এফোর্টের থ্রুতে অ্যাকোয়ার করতে হয়, ওটাই অ্যাকচুয়ালি পরিশ্রম বা এফোর্টের থ্রুতে অ্যাকোয়ার করতে হয়, ওটাই অ্যাকচুয়ালি মানে গুড সোর্স অফ ডোপামিন। সো এটা অ্যাকচুয়ালি নিজের রিয়েলাইজেশনের ব্যাপার যে হোয়াট আই এম ডুইং। আই মিন এটা হইলে আমার আর একটা মানে অ্যানিমেলের থেকে পার্থক্য কী, মানে আমিও ডোপামিন এমনি পাইতেছি, একটা অ্যানিমেলও তো দেখা যায় যে অনেক অ্যানিমেলও হুদাই এমনি লাইফ লিড করতেছে, খাইতেছে, ঘুমাইতেছে। আই মিন ইট ডিফারেন্সিয়েটস আস অ্যাজ এ হিউম্যান। আচ্ছা, মানে এটা আসলে খুবই তুমি একটা জটিল কথা বলছো যে মানুষ হিসেবে আমাদের আইডেন্টিটি হচ্ছে প্রবলেম সলভিং করার ক্যাপাসিটি গ্রো করা বা সেটাকে ইউটিলাইজ করে সেখান থেকে হ্যাপিনেস নেওয়া, তাই তো? মানে মানুষের কাইন্ড অফ হ্যাপিনেসের ওয়ান অফ দ্য বেস্ট সোর্স শুড বি প্রবলেম সলভিং, মানে নট নেসেসারিলি এই কম্পিটিটিভ প্রোগ্রামিং করা, আমার যে কোনো দিক দিয়ে মানে এটা একটা শুড বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট সোর্স। অনেকে প্রবলেম সলভিং বলতে বুঝে যে কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে, বাট কন্টেস্টে তো ধরো সবাই আসলে ভালো করে না, কারণ কন্টেস্ট মানে কি যে একটা লিমিটেড টাইমের ভিতরে তুমি এক্স অ্যামাউন্ট অফ প্রবলেম সলভ করো, এইটা ওয়ান একটা ওয়ে আর কি আপনার মানে জিনিসটাকে একটা ফর্মালাইজ করা হয়েছে প্রবলেম সলভিংটাকে, আর কিছু না। সো যে কন্টেস্টে ভালো করে না বা কন্টেস্টে যে সে ধরো ভালো রেজাল্ট পাচ্ছে না, সেক্ষেত্রে সে কিভাবে তার প্রবলেম সলভিংয়ের এই জার্নিটাকে চালাই যেতে পারে? আবার অনেকে, আমি জাস্ট একটু অ্যাড করে দিই, অনেকে ধরো মনে করে যে আমি কন্টেস্ট দিই না, এটা বলতে সে একটু লজ্জা বোধ করে যে আমি কন্টেস্ট দিতে পারি না কিন্তু আমি রেগুলার প্রবলেম সলভ করি। এটাকেও যে অনেকে থাকে না যে একটু বলে আয় তুমি কন্টেস্ট দাও না তুমি, এবার অনেকে অনেক বড় ভাই বলে যে কন্টেস্ট তো দিতেই হবে, মানে কন্টেস্ট ছাড়া কিসের প্রবলেম সলভিং বা এই টাইপের একটা জিনিস। তো সেই জায়গা থেকে তুমি যদি বলো। হ্যাঁ, এরকম আমি মানে আমার জন্য তো অনেক ফেস করছি যে মানে অ্যাকচুয়ালি যে যদি সাকসেস না পাই তাহলে অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করতেছি কেন। সো বেসিক্যালি প্রবলেম সলভ ফার্স্টে বললাম যে মেইনলি সলভ করা হলো আপনার ওয়ান অফ দ্য বেস্ট মানে যেটার জন্য প্রবলেম সলভ করা সেটা হলো যে ডোপামিনের জন্য। সো মানে আপনার যে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের যে বস মানে কাইন্ড অফ টপ লেভেল যে যার এখন কোড ফোর্সেস রেটিং 4000-এর উপরে যে ট্যুরিস্ট ও এখনও কিন্তু সিপি করে। তো ওরা জিজ্ঞাসা করেছিল যে এখনও কেন সিপি করো, ও বলছিল যে ফর দ্য ডোপামিন। সো এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট মানে ওয়ান অফ দ্য মেইন রিজন শুড বি দ্য ফর প্রবলেম সলভিং, নট ফর লাইক আমি একটা জব পাবো এটার জন্য প্রবলেম সলভিং করা। সো এটা একটা আরেকটা তো হলো যে ইট গ্রোস ইউর সেলফ মানে ডেভেলপস ইউর সেলফ অ্যাজ এ হিউম্যান। সো নিজের ডেভেলপমেন্ট মানে অ্যাজ এ আমার ব্রেন ডেভেলপমেন্ট করা বা আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য প্রবলেম সলভিং করা, মানে এই টাইপের একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার উপর আমার মতে প্রবলেম সলভ করা উচিত, মানে নট ফর সামথিং বেশি মানে কি বলবো যে বাহ্যিক কিছু বা বাহ্যিক ভ্যালিডেশনের জন্য না। মানে আমি বললাম খুব কনক্রিটলি বললে লাইক আমি একটা জব পাবো এটার জন্য প্রবলেম সলভ করা, এটা ওয়ান অফ দ্য মোস্ট মানে লোয়েস্ট আইডিয়া আই উড সে। আচ্ছা,
মানে জাস্ট একটা জব পাওয়ার জন্য, মানে আর চিন্তা ভাবনা আরো অনেক উপরে হওয়া উচিত, যে হোয়াই আই এম ডুইং প্রবলেম সলভিং টু ডেভেলপ মাই সেলফ, এরকম কিছু একটা আইডিয়া হওয়া উচিত। আচ্ছা, সো ধরো অনেকে চিন্তা ভাবনা করে এবং জানে যে প্রবলেম সলভিং করলে তার ভালো হবে, এটা তার মানসিক বিকাশ থেকে শুরু করে তার অ্যানালিটিক্যাল থিঙ্কিং বা সব জায়গাতে এটাকে হেল্প করবে, বাট স্টিল ধরো ওই স্টেপটা নিয়ে উঠতে পারে না। এখন যে ধরো প্রবলেম সলভিং এর পিতেও নাই, মানে সে জাস্ট শুনছে মানুষজনের কাছে যে প্রবলেম সলভিং করলে ভালো এটা সেটা, তো তাকে যদি তুমি কোনো ধরনের গাইডলাইন দিতে চাও তাহলে সে আসলে কিভাবে অ্যাটলিস্ট জার্নিটা স্টার্ট করতে পারে? ওয়েল, এখন ও কোন ফিল্ডে অ্যাকচুয়ালি আছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আমি সিএস ফিল্ডেরটা বলতে পারবো যে সিএস ফিল্ডে ও কিভাবে মানে প্রবলেম সলভিংটা স্টার্ট করতে পারে। ফার্স্ট ইয়ারে বা মাত্র ভর্তি হয়েছে বা হবে হবে টাইপের একটা অবস্থা। সো ও তো আই গেস যদিও প্রোগ্রাম ফার্স্ট অফ তো সিএসসি তে প্রবলেম সলভিং এর মেইন যে প্রিরিকুইজিট ওটা হলো যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি মানে অ্যাটলিস্ট বেস লেভেলে ভালো করে জানা উচিত। তো বেশ করে সি দিয়া আমার মতে প্রোগ্রামিং শেখা অলওয়েজ শুরু করা উচিত, কারণ সিতে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর যে স্ট্রাকচার, মেইন বেসিক স্ট্রাকচার, এটা মোটামুটি সি এর সাথে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই মিল আছে। যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন, অনেকে পাইথন দিয়ে শুরু করে, বাট আই উড ডেফিনেটলি নট রিকমেন্ড ইট আই গেস। তো কেন পাইথন দিয়ে শুরু করলে কি সমস্যা? পাইথনে আপনার সি এর যে আইডিয়াগুলো, অনেক রকম আইডিয়া আছে, ওই আইডিয়াগুলো হয়তো পাইথনে ক্যাপচার না, কারণ পাইথনে অ্যাকচুয়ালি অনেকগুলো ল্যাঙ্গুয়েজের কাইন্ড অফ সব ল্যাঙ্গুয়েজেরই ফিচার আছে। অনেক ল্যাঙ্গুয়েজেরই অনেক রকম আইডিয়া না, এক এক ল্যাঙ্গুয়েজের এক এক রকম। যেমন জাভার আইডিয়া অবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে ফাংশনাল প্রোগ্রামিংও আইডিয়া আছে একটা জিনিস, তারপরে সি এর আইডিয়াটা কাইন্ড অফ আই গেস বেশি যে স্ট্রাকচার প্রোগ্রামিং যেটা বলে ওরকম। তো সিতে আপনার মানে সি এর সিনট্যাক্সটা আপনার অনেক ল্যাঙ্গুয়েজের সাথেই মিলে যায়। আর সিতে আপনার বিশেষ করে যে বেশ কিছু লো লেভেল আইডিয়া থাকে, যেমন মেমোরি ম্যানেজমেন্ট, এগুলা কিন্তু পাইথনে চিন্তাই করা লাগে না। পাইথনে এই জন্য মানে খুব বেশি চিন্তা ছাড়াই অনেক কোড লেখা যায়। তো বেসিক শেখার জন্য অবশ্যই সি থেকে এই জন্য শুরু করা উচিত। বা সি মনে হইতে পারে কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি বাংলায় কিন্তু সি এর অনেক ভালো ভালো বই আছে, লাইক সুবিন ভাইয়ের বই আছে। ওটা দিয়ে আমার মতে যে কোনো স্কুলের স্টুডেন্টই সি শেখা শুরু করতে পারবে ওটা দিয়ে, একটা কম্পিউটার থাকলেই। সো আমি কিসের জন্য অ্যান্সার দিয়েছিলাম ভুলে গেছি। কিভাবে জার্নি স্টার্ট করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। সো একটা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে সি, এরকম কিছু একটা সি বা সি প্লাস প্লাস, তাইলে তো সে ইজিলি এখন মানে প্রবলেমগুলো অ্যাটলিস্ট অ্যাটেম্প করতে পারবে। তো প্রবলেম অ্যাটেম্প করার জন্য ধরেন আমি প্রবলেম সলভিং স্টার্ট করছিলাম হলো লাইটওয়েজে দিয়ে, মানে প্রবলেম সলভিং। কোন ক্লাসে পড়তে? আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আচ্ছা, সো লাইটওয়েজ তোমার কি কেউ বলছে যে প্রবলেম সলভিং স্টার্ট করো? তুমি জানলা কেমনে? মানে আমি তো প্রবলেম সলভিং তখন আমি ঠিক শুনি না, আমি জাস্ট প্রোগ্রামিং এর কথা জানতাম। প্রোগ্রামিং বলে কিছু একটা জিনিস আছে যে খুবই কঠিন। সো আমার এক ফ্রেন্ড ছিল আইএমও আর কি, আইএমও ব্রোঞ্জ মেডালিস্ট, মানে ম্যাথ অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড যেটা। তো আর কি এসব প্রোগ্রামিং এগুলোও করতো। তো ওকে আমি বলছিলাম যে এগুলো তো কিছু বুঝতেছি না, এগুলো এখন কীভাবে প্রোগ্রামিং শিখবো। তখন আবার আইসিটি ছিল আমাদের, আইসিটি বই পড়ে দেখি যে কিচ্ছু বুঝি না, মানে এত বাজেভাবে লেখা। তো ও পরে বললো যে সুবিন ভাইয়ের বই আর কি পড়তে। ওটা পড়ে দেখলাম যে সুবিন ভাই সি প্রোগ্রামিং নামে একটা বাংলায় বই আছে। তো ওটা পড়ে দেখলাম যে আরে এটা তো ইজি। পরে ওই বই মোটামুটি পুরো শেষ করছি। ওই বই শেষ করার পর আমি লাইটওয়েজে করা স্টার্ট করছি। ওই বইয়ের ভিতরে রেফারেন্স দেওয়া আছে মোস্টলি। ওই বই অনেকগুলা অনলাইন চার্জেরই রেফারেন্স দেওয়া ছিল আই গেস। সো ওটা লাইটওয়েজে করার পর দেখি আরে এটা তো মজাই করতে। তো ওটা তখন আমার ইন্টারমিডিয়েট লাইফে একটা প্যাশনই ছিল লাইটওয়েজে করা। তখন আবার অন্যান্য ওয়েবসাইটে খুব একটা ঘাটি নাই বা জানতামও না। লাইটওয়েজে মানে করতাম আর কি, এরকম লাইটওয়েজে প্রবলেম সলভ করতাম। ওখানে বেসিক লেভেলের প্রবলেম ছিল, বেশ করে বেসিক 24টা না কয়টা প্রবলেম, ওগুলো মোটামুটি সলভ করছিলাম। ওটা করার পরে এরপর তো আরও ওখানে টপিক ওয়াইজ প্রবলেম আছে, ওগুলো সলভ করা ট্রাই করতাম আর কি। সো এখন যে সিএসে পড়ে ওর অ্যাকচুয়ালি বুঝতে হবে যে সিএস ফিল্ডটা হলো পুরাই প্রবলেম সলভ। মানে এখানে অ্যাকচুয়ালি মানে আমাদের প্রচলিত জব কীরকম আমি জানি না, মানে প্রচলিত জব হয়তো এরকম যে একবার জব পেয়ে গেলে আর কোনো ডেভেলপমেন্ট লাগে না, সেলফ ডেভেলপমেন্ট লাগে না, কোনো স্কিল লাগে না এরকম। কিন্তু সিএস ফিল্ডটা কিন্তু মানে আপনার সবসময় একটা স্কিলের উপর থাকতে হবে। আপনার স্কিল নাই এর মানে হলো আপনার কিছুই নাই এরকম। জব করেন, বিজনেস করেন, যেটাই করেন, সিএসে স্কিল থাকতেই হবে, আপনার মাইন্ড শার্প থাকতে হবে। আচ্ছা, তো মাইন্ড শার্প করার একটা উপায় হতেছে প্রবলেম সলভ।
আচ্ছা, তো তুমি যখন জার্নিটা স্টার্ট করলা, তো তখন তুমি বই পড়ছো, লাইটোজো দিয়ে সলভ করছো। এখন এই যে সলভ করতে যেয়ে ধরো মাঝে, মাঝে বিরক্তি লাগে যে না আরে হইতেছে না, মানে খুব বিরক্ত লাগে। সো হ্যাঁ, ওইটাকে এটা তুমি একটা কিভাবে ম্যানেজ খুব করছো? একটা ডিফিকাল্ট সিচুয়েশন। সিচুয়েশন টু মানে আই মিন টু গেট আউট অফ। তো অ্যাকচুয়ালি কখন অ্যাকচুয়ালি আপনার মানে ফ্রাস্ট্রেটেড হয়ে অ্যাকচুয়ালি সলিউশন দেখা উচিত, মানে সলিউশন দেখাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে শুধু আমার একটা যেটা ছিল এটা আমি বলবো যে আমি একটু মানে ঠিকভাবে করা হয় না, আমি বেশি কিন্তু আপনার সলিউশন দেখতে চাইতাম না। সো সলিউশন আমার অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মানে আরো ফ্রিকুয়েন্টলি দেখা উচিত। কিরকম? তুমি জিনিসটা একটু ভেঙে বলো তো। মানে এটা মানে সলিউশন থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। মানে মানে প্রবলেম সলভিং নিজেও ট্রাই করতে হবে, আবার সলিউশনও দেখতে হবে, কিন্তু মানে সব কিন্তু নিজে করা পসিবল না। ধরো আমি একটা প্রবলেম সলভ করতেছি। এখন এইটা আমি একবার ট্রাই করছি, দুইবার ট্রাই করছি, আধা ঘন্টা হয়ে গেছে। এখন কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নাই, বাট আমি ইন জেনারেল বলবো যে সলিউশন মানে ফ্রাস্ট্রেটেড হয়ে প্রবলেম সলভিং ছাড়াচ্ছে সলিউশন দেখা অনেক ভালো, এবং সলিউশন দেখতে হবে। সলিউশন দেখে তো অনেকে ধরো ওইটা দেখে দেখে ধরো একটা স্ক্রিনে সলিউশন অন করা, আর একটাতে সে ওইটা দেখে দেখে সলভ করে এই করে দিল, দেখে দেখে কোড লিখে দিল, দেন সে সাবমিট করে দিল। ওটা কি ভালো জিনিসটা জিনিস? তো মানে কোর্স এসি অ্যাকসেপ্টেড করা এটা তো মেইন পয়েন্ট হওয়া উচিত না। মানে সলিউশন দেখা উচিত এই ফিলোসফি নিয়ে যে সলিউশনে কি আইডিয়াটা আছে, এটা কি এমন আইডিয়া যেটা আমি পাইলাম না। তো এটা তো একটা মজার জিনিস, মজার আইডিয়া হবে যেটা আমি চিন্তাই করতে পারি না। তো বেশিরভাগ সময় সলিউশন দেখার পর মনে যায় যে আরে আমি এটা কেমনে চিন্তা করলাম না, আমার তো জুতা দিয়ে পিটানো উচিত। সো সলিউশন দেখা একটা খুবই মজার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। মানে সলিউশন থেকে অনেক কিছু শেখা যায় আর কি। মানে এক এক মানুষের এক এক রকম আইডিয়া, যে প্রত্যেক সলিউশন ড্রাস্টিক্যালি ডিফারেন্ট হয়। সো নিজে সলভ করলে অন্যজনের সলিউশন দেখা উচিত। আচ্ছা, তো সলিউশন ধরো দেখলাম, এবং অনেক সময় যে জিনিসটা ঘটে এই যে ধরো হাল ছেড়ে দেয় মানুষজন। তো তোমার কি এরকম কোনো সিচুয়েশন তোমার লাইফে হয়েছে কিনা, যে যখন ধরো 2-3 দিন ধরে একটা জিনিস চিন্তা করছো হইতেছে না, তারপর মনে হয়েছে ধরো মানে বিরক্ত হয়ে গেছো? আমি অ্যাকচুয়ালি মানে হাল ছাড়ি নাই, তবে একসময় আমি মানে প্রবলেম সলভিং দিকে বেশ কিছুদিন ডিটাচ ছিলাম। সেটা বেসিক্যালি হবে করোনার টাইমে। করোনার টাইমে তো আমরা সবাই বাসার মধ্যে ছিলাম, আর তখন একটা মানে কি বলবো যে সবাই আতঙ্কিত? আতঙ্কিত অবস্থা না, সবাই মজাই ছিল কাইন্ড অফ। মানে সবাই বাসায় আছে, কোনো কাজ নাই। ওই সময় হলে আমরা ফ্রেন্ডরা মিলা গেম খেলতাম, ওই যে আপনার অনলাইন গেম আছে না, ওগুলা খেলতাম। তো ওইটা খেলার পর কাইন্ড অফ মানে আমি বেশ কয়েকদিন মোটামুটি 1 বছরের মতো বাইরে বেশি প্রবলেম সলভিং থেকে ডিটাচ ছিলাম। এখন গেম খেলো না কেন? এখন অ্যাকচুয়ালি সবাই খুব একটা অ্যাভেলেবল নাই। মানে তখন তো সবাই ফ্রি, এরকম একটা অবস্থা। সো তখন সবাই মিলে আর কি মানে গেম খেলাটা খুব একটা পুরো কালচারে হয়ে গেছিলো, রাত 4টা পর্যন্ত আমরা গেম খেলতাম এরকম। সো তখন আমি একটু প্রবলেম সলভিংয়ে ডিটাচ ছিলাম। আর এমনি ফ্রাস্ট্রেশন বলতে আমি ফ্রাস্ট্রেশন শুধু ফিল করতাম হলো কন্টেস্টে খারাপ করলে আর কি। এমনি প্রবলেম নিয়ে অনেকক্ষণ পড়ে আসছি, এটা নিয়ে ফ্রাস্ট্রেশন বলবো না আমি ঠিক। মানে এটা প্রবলেম পারতেছি না, এটা একটাই জিনিস, ওটার জন্য হয়তো সলিউশন দেখা যায়, এটার জন্য ফ্রাস্ট্রেশনের কিছু আছে বলে আমি মনে করি না। তবে আমি ফ্রাস্ট্রেটেড হতাম যে কন্টেস্টটা খারাপ করতাম, যেটা অনেক কন্টেস্টেই সিএফএ আমি খারাপ করছি। সো ওগুলোর পর তো একটু ফ্রাস্ট্রেশন লাগতো। তো এটাই হলো আমার ফ্রাস্ট্রেশনটা ছিল। এমনি প্রবলেম নিয়ে পড়ে আসছি, এটা তো ফ্রাস্ট্রেশনের তেমন কিছু না, এটা প্রবলেমটা পারতেছি না, এটাই তো এলো মজার জিনিস যে আরে এটাতে তো আমার মজার আইডিয়া আছে কোনো একটা। তার মানে তোমার কথা শুনে আমি যেটা বুঝলাম যে আসলে তোমার কিউরিওসিটিটাকে এমব্রেস করা দরকার। মানে ইয়া তুমি একটা প্রবলেম দেখছো, তুমি চিন্তা করতেছো, তুমি ভাবতেছো আচ্ছা এটা কি হইতে পারে, মানে ওইটার ভিতরে ডুবে যাওয়া, মানে নট নেসেসারি যে আমাকে এটা সাবমিট করতে হবে এবং এটা অ্যাকসেপ্টেড হইতে হবে। সো ওই জায়গা থেকে যদি তুমি আর কিছু অ্যাড করতে চাও। মানে অ্যাকসেপ্টেড করা তো একটা মানে অ্যাকসেপ্টেড হওয়া তো একটা মজার জিনিস, কিন্তু সেটা বলতে হবে যে আমি অ্যাকচুয়ালি আমার এফোর্টটা কই আছে এই অ্যাকসেপ্টেডে। যদি আমি এমন হয় যে আমার জাস্ট অ্যাকসেপ্ট করলেই হবে, তাহলে তো আমি একজনের কোড কপি করে অ্যাকসেপ্ট করে দিতেই পারি। ইনফ্যাক্ট এই টাইপের ট্রেন্ড আজকাল অনেক দেখা যায় যে মানুষ জাস্ট সিএফএ রেটিং বানানোর জন্য কোড কপি করে অ্যাকসেপ্ট করে দেয়। আর এখন তো চ্যাটজিপিটি আসছে, চ্যাটজিপিটিতে আপনার এই প্রবলেম স্টেটমেন্ট দিলে কোড দিয়ে দিতেছে, ওটা দিয়ে অ্যাকসেপ্টেড করে নিতেছে। সো এটাতে অ্যাকচুয়ালি কোনো মানে অ্যাচিভমেন্ট নাই, কোনো ফিল অফ অ্যাচিভমেন্ট নাই। মানে ওই যে যেটার জন্য ফান্ডামেন্টালি প্রবলেম সলভ করা সেটাই নাই। আচ্ছা, মানে নিজেকে সেলফ ডেভেলপমেন্ট আর ডোপামিন এই জিনিসটাই তো এখানে নাই। সো এটা না হলে অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করা কোনো লাভ নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, তো ধরো যারা বিগিনার লেভেল থেকে একটু প্লাস অবস্থাতে ঢুকছে, মানে ধরো সুমিন ভাইয়ের বই পড়ছে, কম বেশি টুকটাক প্রবলেম সলভ করছে, 1000-1200 রেটিংয়ের কাছাকাছি আছে প্ল্যাটফর্মে, তো সে ওই
1000-1200 পরে না সামহাও আটকায় যায়, বুঝছো? কারণ 1400-1600 বা ওই লেভেলে যখন যাইতে যাই তখন দেখা যায় যে বারবার ফেইলিউর, বারবার আসে। তো সেখানে আ মানে বিগিনার প্লাস যারা আছে তারা আসলে মিড লেভেলে কিভাবে যাইতে পারে? তোমার কাছে কি মনে হয়? কোন স্ট্র্যাটেজি বা টিপস অ্যান্ড ট্রিকস আছে কিনা? প্রত্যেকেই একটা মানে বেস লেভেল থাকে। তো ওই লেভেলের আশেপাশেও ইজিলি থাকতে পারে। তো মানে এটা অ্যাকচুয়ালি মানে অনেকটা ট্যালেন্টের উপরও ডিপেন্ড করে। যেমন আমি হলো আপনার ধরেন এক্সপার্ট খুব ইজিলি হয়ে গেছিলাম। এরপর ক্যান্ডিডেট মাস্টারও খুব ইজিলি মোটামুটি ইজিলি হয়ে গেছিলাম। কিন্তু ক্যান্ডিডেটের পর মাস্টার হইতে আমার মোটামুটি মনে হয় ৩-৪ বছর লাগছে। সো ওই জায়গাটাতে আমি অনেক ফ্লাকচুয়েট করছিলাম। দেখা গেল যে কয়েকটা কন্টেস্টে একাধারে ভালো করছি, কিন্তু একটা কন্টেস্ট অনেক খারাপ করে পুরো ১০০ মাইনাস খেয়ে গেছি। তো এই কারণে মানে মাস্টার হইতেই পারতেছিলাম না। সো পরে আই কাইন্ড অফ কেপ ট্রাইং, আর আমি কাইন্ড অফ কন্টেস্টের স্ট্র্যাটেজিও কাইন্ড অফ অনেক রকম ট্রাই করছি, কি স্ট্র্যাটেজিতে কন্টেস্ট দিলে ভালো হয়। ধরো তুমি যদি ১-২টা তোমার সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করতে চাও। যেমন একটা স্ট্র্যাটেজি ছিল হলো যে আপনার ধরেন একটা প্রবলেমেই আটকায় যাওয়া। আচ্ছা, সো এই জিনিসটা প্রায় হইতো যে এই প্রবলেমে আটকে গেছি, তার মানে তো পরের প্রবলেম তো আরও কঠিন, আচ্ছা। ওই প্রবলেম তো দেখা লাভ নাই। মেন্টাল ব্যারিয়ার তৈরি হয়। কিন্তু পরে আমি যেটা ট্রাই করছি যে সব প্রবলেমই পড়তাম কাইন্ড অফ। প্রথমে একবার সবগুলো পড়ে ফেলতাম। প্রথমেও ঠিক বলবো না, ধরেন একটা প্রবলেম একটু ভালো লাগতেছে না, এটা তো মনে হচ্ছে পারবো না, তার পরেরটা পড়ে দেখা যেত যে সি হচ্ছে ডি অ্যাকচুয়ালি ইজিলি পাইরা গেছি। তো এরকম অনেক হইতো আর কি। পরের দিকে যখন আমি বেসিক্যালি মাস্টার হয়েছি তখন দেখা যায় যে আমি আগে করছি, অনেক ফাস্ট করে ফেলছি, তারপরে ডি করছি। সো যখন কোনো একটা কন্টেস্টে কোনো একটা প্রবলেম করলে কিন্তু পরে আরও জিনিসটা হালকা হয়, মানে আরও বেশি কনফিডেন্স পাওয়া যায়। সো আরও পরের প্রবলেম, আরও যেই প্রবলেমটা পারতেছিলাম না ওটাও তখন পারা যায়, কিন্তু যেই ইজি প্রবলেম নিয়ে আমি আটকে আছি ওটা কিন্তু খুবই মেন্টালি ডিটোরিয়েটিং, যে আরে আমি তো এই প্রবলেমই পারতেছি না, আরও কঠিন কঠিন প্রবলেম পড়ে আছে। তো এই লক হয়ে যাওয়া এটাই হলো আপনার কন্টেস্টে ওয়ান অফ দ্য, মানে এইটাই যখন আমি বার হইতে পারছি তখন আর কি আমি মাস্টার হইতে পারছিলাম। সো মানে কি জানি আবার আমি ভুলে গেছি কি কোশ্চেন ছিলাম। ওই যে যারা বিগিনার প্লাস অবস্থাতে আছে তারা নেক্সট লেভেলে কিভাবে যাইতে পারে? মানে ১৪০০-১৮০০ বা ওই রেঞ্জে কিভাবে যাইতে পারে? অ্যাকচুয়ালি ১৪০০ লেভেলে তো আমি কাইন্ড অফ মানে খুব ইজিলি চলে গেছিলাম। সো অ্যাকচুয়ালি মানে তুমি তো ধরো ট্যালেন্টেড, যারা একটু কম ট্যালেন্টেড তারা আসলে ট্যালেন্টের অ্যাকচুয়ালি কোনো নাই, মানে ডেফিনিশন নাই। মানে ধরেন চায়নায় মানুষ ধরেন ইজিলি রেট করার হয়ে যায়। সো ওদের কাছে কাইন্ড অফ আমরা যদি যাই আমরা এলো কিছু পারি না এরকম। সো মানে অ্যাকচুয়ালি তো ও আবার তখন বলতে পারবে না যে মাস্টার কেমনে হওয়া যায়। মানে ওরে যখন যদি জিজ্ঞাসা করেন কোনো চাইনিজ কোডারকে যে মাস্টার কেমনে হওয়া যায়, ও তখন বলবো এটা তো আমি এমনিই ছিলাম। আচ্ছা, মানে এটা ওর বেসিক। সো কাইন্ড অফ ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আর আমি মনে করি যে মানে ম্যাথমেটিক্যাল স্কিল এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে কতটুক ম্যাথ লাগে? এটা কি এসএসসি পর্যন্ত ম্যাথ হইলেই হয় নাকি? আমার যে ম্যাথ স্কিল ছিল সেটা হলো যে আমি মোটামুটি স্কুলের যে বই ছিল, স্কুল কলেজের যে বই ছিল ওগুলা খুব ভালো মতো করা ছিল, বিশেষ করে একেবারে অনুশীলনী সহ, মানে একেবারে কোনো জায়গা বাদ নাই, এভাবে এরকম করা ছিল ম্যাথ। মানে ওই ম্যাথের ভিতরে কি ধরো ক্যালকুলাসও ইনক্লুডেড? হ্যাঁ সব, মানে ম্যাথের বইয়ে মানে ক্যালকুলাস কি ধরো প্রবলেম সলভিং এর জন্য খুব ম্যান্ডেটরি? ক্যালকুলাসে তো আপনি অনেক রকম মানে ইন্টিগ্রেশনের যে কি সুন্দর সুন্দর আইডিয়াগুলা এগুলা তো অবশ্যই প্রবলেম সলভিং এর মধ্যেই পড়ে কাইন্ড অফ। আমি বলবো যে নিজে নিজে ইন্টিগ্রেশন গুলা করা ট্রাই করা, যেটা আমি ইন্টারমিডিয়েটে মানে প্রায় সব ইন্টিগ্রেশনই নিজে নিজে করছি। সো ওগুলো অবশ্যই প্রবলেম সলভিং এর মধ্যে পড়ে। সো যদি কেউ মানে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালোভাবে ম্যাথমেটিক্স করে, আর ধরেন মাঝে মাঝে ধরেন ম্যাথ অলিম্পিয়াড করে, আমি খুব একটা ম্যাথ অলিম্পিয়াড করি নাই, বাট করার ট্রাই করছিলাম ইন্টারমিডিয়েট টাইমে, জিওমেট্রিগুলো করতাম বেসিক্যালি। তো আমার মতো এটুক থাকলে তো তাইলে মানে আমার মনে হয় যে এটা একটু ডিপেন্ড করে যে কার ট্যালেন্ট কতটুক, এটা এখন আমি ঠিক বলতে পারবো না। কিন্তু মানে অনেক আছে যে হিডেন ট্যালেন্ট আছে অ্যাকচুয়ালি ও এতদিন ইউজ করে নাই, মানে ওই যে আন্ডার ইউটিলাইজ বা পটেনশিয়াল আছে বাট সে এটাকে ইউজ করে নাই। সো ওটার উপর ডিপেন্ড করবে যে আই গেস যে ও অ্যাকচুয়ালি কি ওর ইয়াটা কতটুক হবে, মানে ওর হার্ডশিপটা কতটুক হবে, ওর বেস রেটিংগুলা কিরকম। বাট আমি অ্যাকচুয়ালি এগুলো শিওর না যে অ্যাকচুয়ালি মানে এগুলো কি কোনো ডিফাইন্ড কিনা, আসলে কি বেস্ট ট্যালেন্ট লেভেলগুলো কিছু আছে কিনা, নাকি এটা অ্যাকচুয়ালি ডেভেলপ করা যায়, প্র্যাকটিস করে করা যায় কিনা, প্র্যাকটিস করা বা নিজের এফোর্টের থ্রুতে বা সৃষ্টিকর্তা প্রদত্ত যেটাই হোক, আল্লাহ প্রদত্ত, এটা কি অ্যাকচুয়ালি মানে আল্লাহ তাআলা তো চাইলে যে কেউ অনেক ট্যালেন্টেড বানাইতে পারে। সো এটাও হইতে পারে যে কেউ এখন ট্যালেন্ট নাই কিন্তু আল্লাহর কাছে চাইছে ও অনেক ট্যালেন্টেড হয়ে গেছে, এরকমও হয়ে যেতে পারে। সো এটা অ্যাকচুয়ালি আমি বলবো না যে আরে তোমার তো ট্যালেন্ট নাই তুমি তো ১৪০০ই পারবা। তো এটা অ্যাকচুয়ালি অনেক কিছুই হইতে পারে অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই। তো তবে আমি অ্যাকচুয়ালি ১৪০০ লেভেলে আমি কি করছিলাম সেটা এক্সপিরিয়েন্সটা
যেহেতু আমি এফোর্টের থ্রুতে 1400 রেটিং হই নাই, সো এটা অ্যাকচুয়ালি মানে ঠিক বলতে পারতেছি না যে কি এফোর্ট দিয়ে মানে কেউ আমার 1400 মনে হয় হইতে পারে। তোমার এফোর্টটা ছিল তুমি আগে তো ইন্টার লেভেলে বা এসএসসি লেভেলে অনেক ভালো ম্যাথ প্র্যাকটিস করছো বা ম্যাথের ভিতরে তোমার খুব ভালো দখল ছিল বা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওইটা তোমাকে হেল্প। ম্যাথ কেউ যদি ম্যাথ ভালো পারে তাইলে ও মানে মোটামুটি এরকম ভালো একটা রেটিংয়ে ইজিলি যেতে পারবে। আচ্ছা, একটা জিনিস আমি ভুলে যাওয়ার আগে তোমাকে জিজ্ঞাসা করি। এটা আমি একটা কমন প্রশ্ন আমি বিভিন্ন সময় পাই। অনেকে স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে, বাট আমি আমার মতো করে অ্যান্সার দেই। বাট তুমি যেহেতু মাস্টার লেভেলের মানুষ, তোমার অ্যান্সার অবশ্যই ডিফারেন্ট হবে। যে আসলে একটা প্রবলেম স্টেটমেন্ট পড়ে অনেকে শুরুতে বুঝে উঠতে পারে না। এক হইতেছে এটা ইংরেজিতে লেখা থাকে। ইংরেজি অনেকে মানে ইংলিশ শব্দের ভিতরে কিন্তু অনেকগুলা মানে লুকায়িত থাকে। সেটা অনেকে বুঝে উঠতে পারে না। সো প্রবলেম স্টেটমেন্টটা আগে মানে বোঝার উপায়টা কি? হ্যাঁ, প্রবলেম স্টেটমেন্ট তো বুঝতে হবেই। মানে আমার এক কন্টেস্টে মাঝে মাঝে এরকম হইতো যে আমি একটা বুঝা প্রবলেম সলভ করছি, পরে দিয়ে যে মিলে না কিছু, রং অ্যান্সার খারাপ বোঝা যেতেছে, পরে দেখি যে আমি অ্যাকচুয়ালি ভুলই বুঝছিলাম পুরো। সো প্রবলেম স্টেটমেন্ট বোঝা এটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনি যেটা মানে ইংলিশ লেখা জেনারেলি যারা প্রবলেম এইসব সেট করে এরাও যে খুব ভালো ইংলিশ পারে এরকম না। খুবই প্রবলেম স্টেটমেন্টগুলো জেনারেলি মানে অন্তত সিএফএ খুবই ইজিলি লেখা থাকে, মানে স্টেটমেন্টের যে খুব জটিল কোনো ইংলিশে লেখা থাকে না। সো আমার মনে হয় না যে এটার জন্য খুব ভালো ইংলিশ জানা দরকার আছে, বাট ভালো কম্প্রিহেনশন স্কিল থাকলে ভালো। মানে যে মানে প্রবলেমটা মানে নিজে ধরো অ্যানালাইসিস করে বোঝার উপায়টা কি? মানে কোন কোন পার্ট দেখে দেখে তুমি যদি আমাকে একটু আরো ডিটেইলে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করো। আমি তো ফার্স্টে বললাম যে আপনার প্রথমে তো খুব ভালো ইংলিশ জানা লাগে না প্রবলেম স্টেটমেন্টগুলো বুঝতে, কারণ আপনার প্রবলেম স্টেটমেন্টগুলো যারা লেখে চাইনিজ বা রাশিয়ান, এরাও যে খুব ভালো ইংলিশ পারে এরকম না। ওরাও নর্মাল ইংলিশ পারে, ওরাও নর্মাল ইংলিশ লেখে পারে। মানে ওরা ইংলিশ দেখানোর জন্য প্রবলেম স্টেটমেন্ট লাগবে না, ওদের ইংলিশ স্কিল দেখানোর জন্য প্রবলেম স্টেটমেন্ট লাগে না। মানে এই এই সিপি কমিউনিটির মেইন কনভেনশনই হলো যে ইজিলি মানে স্টেটমেন্ট ইজি করা। তবে অনেক সময় অন্যান্য যেমন আইসিবিসিতে প্রবলেম অনেক জটিল করে স্টেটমেন্ট লেখে, ওগুলোতে আপনার কোন জায়গায় যে প্রবলেমটা আছে ওটা বুঝতে গেলেও আপনার মানে একটু এফোর্ট দেওয়া লাগে। সো এটা আরেকটা জিনিস। বাট না, ওই যে তুমি একটু আগে যেটা বললা যে তুমি একটা কন্টেস্টে গেছিলা যেখানে তুমি একভাবে সলভ করছো, বারবার এরর খাচ্ছ। এটা একটা কন্টেস্ট না, বেশ কিছু সিএফ এর মাঝে মাঝেই হইতো। তো এই যে একটা তো এরর খাইলা, পরে বুঝলা কেমনে যে এই জিনিসটা আসলে তুমি ভুল বুঝছো বা ওইটা আইডেন্টিফাই করার ওয়ে কি? এটা একটা জিনিস করা যায় যে মাঝে মাঝেই প্রবলেমটা স্টেটমেন্টটা দেখা, যে আমি একটু চিন্তা করছিলাম আবার দেখি তো আসলেই কি এরা বলছে। সো এই জিনিসটা দেখা কাইন্ড অফ হেল্প করতে পারে, যে আমি যেটা যেটা নিয়ে এত চিন্তা করতেছি দেখা যায় যে আসলে এত জটিল কিছু বলে নাই। আচ্ছা, সো এই জিনিসটা আই গেস বারবার প্রবলেম স্টেটমেন্টটা চোখের সামনে রাখলে এটা মাঝে মাঝে মানে একটু চিন্তা করলে একটু আবার একটু পয়লা দেখা যায় কোনো প্রবলেমের কোনো জায়গায় যদি মনে হয় যে একটু ভালোভাবে বোঝা হয় নাই, ওই জায়গাটা বারবার বোঝার ট্রাই করা, এরকম এরকম করলে হয়তো আমার মনে হয় যে এই 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 টাইপের যে ফ্লগুলা মানে প্রবলেম স্টেটমেন্ট ভুল বোঝা এটা অনেকটাই কমে আসবে। বাট এটা অ্যাকচুয়ালি এটা কোনো মানে ডেফিনিট কোনো মানে ওয়ে নাই যে এইভাবে প্রবলেম স্টেটমেন্ট পড়লে জীবনেও ভুল হবে না, এরকম কোনো নাই। তবে যে যত বেশি আপনার শার্প মাইন্ডে প্রবলেম স্টেটমেন্ট পার্স করবে, যে যত বেশি সাবধান মানে আর কি অ্যাওয়ার, সে তার কাইন্ড অফ এরকম হবেই না বলা যায়। আচ্ছা, ধরো আমি তো তোমার তো ওইরকম ধরো একদম কেউই অ্যাকচুয়ালি কেউ কোনো মানে কেউ অ্যাকচুয়ালি বাট আমার কাছে প্রবলেম সলভিং এর একটা ছোটখাটো স্ট্র্যাটেজি আছে। সেই ছোট স্ট্র্যাটেজিটা আমি তোমার সাথে শেয়ার করি, দেন তুমি বলতে পারো যে এটাকে আরো বেটার কিভাবে করা যায় বা এর চেয়ে বেটার সলিউশন তোমার কাছে আই বিলিভ আছে। সেটা হচ্ছে ভাই, প্রবলেম স্টেটমেন্টটা প্রপারলি ভালো মতো মিনিমাম 2-3 বার পড়া, মানে ডিরেক্টলি কোডে জাম্প না করা, রেদার হইতেছে চিন্তা করা। এবং প্রবলেম সলভ করতে আমি যখন বসছি তখন আমাকে একটা খাতা কলম নিয়ে বসতে হবে। হ্যাঁ, চিন্তা করার মাঝখানেও প্রবলেম পড়া উচিত আমার মতে। মানে প্রবলেমটা আবার পড়া উচিত যে আমি যেটা চিন্তা করতেছি এটাই কি বলছে, বা প্রবলেম একটু কি বললাম না যে প্রবলেম স্টেটমেন্টের সব পার্ট কিন্তু মানে ক্লিয়ার থাকে না অনেক সময়। তো যে পার্টটা একটু আনক্লিয়ার মনে হইলো ওই পার্টটা হয়তো আবার একটু দেখলাম কি বললো, বা মাঝে মাঝেই ধরেন আবার একটু দেখলাম যে আরে প্রবলেমটাতে কি বলছে, আমি যেটা সলিউশন বার করছি ওটাই কি বলছে, এটা দেখা যায়। বা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কনফিডেন্স লেভেলের উপর, আমি প্রবলেমসটা আমার কতটুকু কনফিডেন্ট যে আমি ঠিকভাবে বুঝছি প্রবলেমটা, এটা তো। বাট প্রবলেম পুরোপুরি বুঝতেই হবে যে প্রবলেম অ্যাকচুয়ালি কী চাইছে, ওটা ছাড়া আসলে প্রবলেম সলভ করে অ্যাকচুয়ালি এটা ওয়েস্ট অফ টাইম। আচ্ছা, ধরো আমি প্রবলেমটা পড়লাম এবং আমি খাতা কলমে আমি যেভাবে চিন্তা করতে পছন্দ করি যে আমি প্রবলেমটা বুঝবো, বুঝে এটার ভিতরে ম্যাথটা কি আছে বা এটার ভিতরে, কারণ প্রত্যেকটা প্রবলেমের ভিতরে কিন্তু একটা অঙ্ক লুকায়িত আছে। অঙ্ক বলবো না ঠিক, মানে অ্যাকচুয়ালি ম্যাথ কি ওই জিনিসটা আমি শিওর না। মানে ম্যাথ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, মানে প্রবলেম তো প্রবলেমই। এখন
ম্যাথ বলতে আপনি যদি অ্যারিথমেটিককে বুঝান তাইলে সব প্রবলেমই নট নেসেসারিলি ওরকম হার্ড করে অ্যারিথমেটিক থাকবে, বিশেষ করে অ্যালগোরিদমিক প্রবলেম অনেক সময় খুব একটা অ্যারিথমেটিক থাকে না বললেই মনে হয়। মানে ধরেন আমি একটা গ্রাফ প্রবলেম দিলাম, হয়তো ওটাতে তেমন খুব একটা মানে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম কিছু নাই। সো বেসিক্যালি ম্যাথ আমি ঠিক বলবো না, বাট মানে কি মানে মানে একটা প্রবলেম তো আছেই, প্রবলেম দেখিয়ে তো এটা প্রবলেম। রাইট। সো সেই জায়গাটাতে এই যে খাতা কলমের ভিতরে একটু রাফ করা বা প্র্যাকটিস করা, সেটা হ্যাঁ, তুমি ভিজুয়ালাইজ কখন? করা এটা কাইন্ড অফ হেল্প করতে পারে, খাতায় লেখা এটা কাইন্ড অফ হেল্প করতে পারে। আচ্ছা, অনেকে দেখা যায় যে শুরুতেই প্রবলেমটা পড়েই মাথার ভিতরে ভিজুয়ালাইজ করে যে আমি সিনট্যাক্সটা কি লিখবো, এই স্ট্র্যাটেজিটা কতটুকু? সিনট্যাক্স তো একটা আলাদা জিনিস, মানে ওটা তো মানে প্রবলেম যখন সলভ করতেছি তখন সিনট্যাক্স তো আমি একটা ল্যাঙ্গুয়েজ পারি তো মানে ন্যাচারালি হয়তো মানে আমি এমনভাবেই সলিউশন বার করবো যেটা ওই সিনট্যাক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সো এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ন্যাচারাল ওয়ে আমার কাছে মনে হয়। যেমন আমি তো জেনারেলি কেউ ফাংশনাল প্রোগ্রামিংয়ে কন্টেস্ট করে না, সো সি প্রোগ্রামিংয়ে কন্টেস্ট করে। সি প্রোগ্রামিংয়ে কাইন্ড অফ মানে অ্যালগোরিদমগুলো খুবই ইজিলি লেখা যায় কাইন্ড অফ। সো মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব আলাদাভাবে চিন্তা শুরুতেই প্রবলি খুব একটা করা লাগে না, পরে ইমপ্লিমেন্টেশনের সময় হয়তো একটু দেখা লাগে। কিন্তু সি বা C++-এ আপনার মানে ল্যাঙ্গুয়েজটাই এরকম যে যেটা চিন্তা করতেছি ওটা কাইন্ড অফ ন্যাচারালি লেখা যায় এরকম কাইন্ড অফ। সো বেসিক্যালি অ্যালগোরিদম পার্টটা ইম্পর্টেন্ট, যে আমি কি অ্যাকচুয়ালি কী অ্যালগোরিদম বার করতেছি ওটাই ইম্পর্টেন্ট। ইমপ্লিমেন্টেশন তো আপনার মানে কাইন্ড অফ ন্যাচারালি এসে পড়ে এরকম আমার কাছে মনে হয়। না, অনেকে তো ধরো আমি মেজরিটি যারা তোমার মতো ট্যালেন্টেড না বা তোমার লেভেলের না, তারা অনেক সময় যেটা চিন্তা করে যে আমি তো মানে সিনট্যাক্সটা বুঝে নেই বা আমি সিনট্যাক্স কীভাবে লিখবো সেটাই বুঝে উঠতে পারে না। মানে ওদের চিন্তাভাবনার ধরনটা থাকে এরকম, যেখানে একটা প্রবলেম আছে সেটা সলভ করার জন্য কী সিনট্যাক্স, মানে কাইন্ড অফ এটা ওই মুখস্থ বিদ্যা ক্যাটাগরিতে চলে যায়। তো সেই জায়গাটাতে আসলে তোমার কি মনে হয় যে আসলে এটা এখন আমি তো বললাম যে কোডিং যে কেউ যদি করতে থাকে ওর কাছে আর সিনট্যাক্স জিনিসটা মানে কোনো একটা অবস্টাকল মনে হওয়ার কথা না। মানে কেউ যদি মানে ধরেন শুরুতেই তো আমি আর জটিল কোনো প্রবলেম সলভ করতেছি না, সো আমি তো আস্তে আস্তে ইজি প্রবলেম থেকে হার্ড প্রবলেমে যাইতেছি। সো সিনট্যাক্স তো জিনিসটা আস্তে আস্তে কাইন্ড অফ ন্যাচারালি হাতে এসে পড়ার কথা। সো সিনট্যাক্স নিয়ে আলাদাভাবে চিন্তা করার কিছু আছে বলে আমার মনে হয় না প্রবলেম সলভ না। প্রবলেম তো আপনার সিনট্যাক্সের উপর ডিপেন্ডেন্ট না অফকোর্স, কারণ এটা একটা বললাম তো মানে প্রবলেম কোনো সব দুনিয়ার অলমোস্ট যে কোনো টুরিং কমপ্লিট ল্যাঙ্গুয়েজ দিয়েই সলভ করা যাবে। মানে কম্পিউটার দিয়ে যেসব প্রবলেম সলভ করা যায় ওগুলো হলো বেসিক্যালি টুরিং কমপ্লিট প্রবলেম বলা হয়। সো টুরিং কমপ্লিট প্রবলেম যে কোনো টুরিং কমপ্লিট ল্যাঙ্গুয়েজ দিয়েই সলভ করা যাবে। সো ল্যাঙ্গুয়েজ এখানে মানে আমি যদি একটা ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্ট হই, যেমন ধরেন কম্পিউটার প্রোগ্রামে সবচেয়ে বেশি ইউজ হয় C++, সো ওটা কোনো একটা ল্যাঙ্গুয়েজে মোটামুটি একটা হাত থাকলে ল্যাঙ্গুয়েজ নিয়ে আলাদা করে চিন্তা করা লাগে না। মানে আমি আর যে সলিউশনটা বার করলে পরে ল্যাঙ্গুয়েজ নিয়ে হয়তো ইমপ্লিমেন্টেশনের টাইমে একটু চিন্তা করা লাগে হয়তো, কিন্তু মানে ইন জেনারেল মানে ল্যাঙ্গুয়েজটাকে খুব একটা তেমন বেরিয়ার না প্রবলেম সলভিং। না, অনেকে তো ধরো চিন্তা ভাবনা করে, বিশেষ করে যারা অনেকে রিজনেবলভাবে সিপি বা প্রবলেম সলভিং করে, যারা 1000-1500 বা ওই ক্যাটাগরির মধ্যে আছে, অনেকে চিন্তা করে যে আমি যখন প্র্যাকটিক্যালি একটা জবের ভিতরে ঢুকবো তখন তো আসলে সি বা C++ দিয়ে কাজ করবো না, রেদার আমি হয়তো বা অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ। সো এই যে মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কাজ করা, তুমি তো আমার যেটা ধারণা যে তুমি শুরুতে C++ বা একাডেমিকে যা ছিল সেটাই, কিন্তু এখন তুমি যখন চালডালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করো, তুমি তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কাজ করো। সম্পূর্ণ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এটার সাথে সি আর কোনো মিলই নাই। হ্যাঁ, তো এই চ্যালেঞ্জটাকে কিভাবে ওভারকাম করছো বা শুরু দিয়ে কি প্যারা খাইতে এটার জন্য? শুরুতে প্যারা বলতে আমাদের তো একটা চালালে বুট ক্যাম্প হয়, সো ওইখানে অ্যাকচুয়ালি F# মোটামুটি শিখিয়ে দেয়। সো F# অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং একটা ল্যাঙ্গুয়েজ, বাট ওই আলোচনায় পরে হয়তো যাব। কিন্তু মেইন কনসেপ্টটা হলো এখানে ল্যাঙ্গুয়েজ শেখা অ্যাকচুয়ালি তো কোনো ব্যাপার না। মানে আমি বললাম না যে ল্যাঙ্গুয়েজ তো এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম সিনট্যাক্স, এক এক রকম আইডিয়া আছে। মানে প্রত্যেক ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি বিভিন্ন রকম আইডিয়া নিয়ে আসে। যেমন জাভা আইডিয়া হলো অবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে F#-এর আইডিয়া হলো এটা ফাংশনাল, সব কিছু ফাংশনালি করতে হবে, কোনো কিছু মিউটেবল থাকবে না, এই টাইপের আইডিয়া। প্রত্যেক ল্যাঙ্গুয়েজে এরকম একটা প্যারাডাইম থাকে, আইডিয়া থাকে, এইসব আইডিয়ার উপরে ল্যাঙ্গুয়েজ থাকে। সো প্রবলেম সলভিং অ্যাকচুয়ালি কেন বললাম যে কোনো টুরিং কমপ্লিট ল্যাঙ্গুয়েজই করা যায়। সো ল্যাঙ্গুয়েজ আর প্রবলেম সলভিং এই দুইটা জিনিস না মিশানোই উচিত। ভালো বলতে এটা মিশানোই উচিত না, কারণ প্রবলেমের সলিউশন থাকলে ওটা যে কোনো ল্যাঙ্গুয়েজই করা যাবে। সো কাইন্ড অফ ওই সলিউশন মানে আমি যদি C++-এ চিন্তা করি, C++-এ মোটামুটি আমি যেটা বললাম যে মানুষের ন্যাচারাল চিন্তার সাথে বেশ ভালোই মিলে C++-এর যে সিনট্যাক্সগুলো বা ওয়ে অফ কোডিং। সো আমি যে অ্যালগোরিদমটা চিন্তা করছি
মানে ওটা খুব ইজিলি সি প্লাস প্লাসে লেখা যায়। সো মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সিপি করা এটা করা যাইতে পারে। মানে ধরেন আমি কোনো একটা ল্যাঙ্গুয়েজ ধরেন শিখতে চাই, ওটা দিয়ে সিপি করলাম, এটা একটা আইডিয়া হইতে পারে। কিন্তু মানে কি বলবো যে ল্যাঙ্গুয়েজই ডুবা যাওয়া মানে ল্যাঙ্গুয়েজটা মাথা ব্যথা করা উচিত না আর কি। মানে যেমন আমি মাঝে মাঝে এটা করতাম যে ধরেন কোনো একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছি, তো ওটা দিয়ে একটু সিপি করে দেখি, বাট আমার ডিফল্ট সিপি করা ল্যাঙ্গুয়েজ ছিল সি প্লাস প্লাস। অ্যান্ড সি প্লাস প্লাস আমি বলছিলাম যে ন্যাচারালি খুবই ইনটুইটিভ ল্যাঙ্গুয়েজ, সো ওটার জন্য আলাদা করে সিনটেক্স নিয়ে কোনো চিন্তাই করা লাগতো না। সো এই জিনিসটা এরকম। আর কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি আমি একটু শুরুতে শিখতেছি, ওটার জন্য ওটা দিয়ে সিপি করলাম, এটা খুব একটা খারাপ কিছু না, মানে একদমই খারাপ কিছু না আর কি। ধরেন আমি একসময় গো শিখতে চাইছিলাম, তো গো দিয়ে কাইন্ড অফ সিপি করা ট্রাই করছিলাম, কিন্তু পরে দেখছি যে না, এটা তো অ্যাকচুয়ালি এটা দেখ সিপি করা হার্ড হইতেছে। সো সব ল্যাঙ্গুয়েজ দিয়েই সিপি করা যে মানে সিপি করা বেস্ট ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, বাট শেখার জন্য অন্য ল্যাঙ্গুয়েজ ট্রাই করা যেতেই পারে। মানে অন্য ল্যাঙ্গুয়েজ আমি একটু শেখার জন্য ওটা দিয়ে সিপি করতেই পারি। সো বাট সি প্লাস প্লাসে আমি যেটা বললাম যে সি প্লাস প্লাসে কেউ বেসিক লেভেল জিনিসপাতি জানলে, যেমন লুপ, কেউ যদি লুপ লাগতে পারে তাইলেই তো আর মনে হয় না যে ওর ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব একটা চিন্তা করার দরকার আছে। মানে ওর বাকি জিনিস ন্যাচারালি এসব লুপ, রিকারশন, এসব একেবারে বেসিক আইডিয়া, এরকম সিএসের যে বেসিক আইডিয়া, এগুলো জানলেই ও জাস্ট সলিউশন চিন্তা করেই পরে কোড করতে পারার কথা আমার মতে। প্রবলেম সলভিংয়ের একটা বেনিফিট তো তুমি বলছো যে অ্যাজ এ হিউম্যান আমাদের এইটা অন্যান্য অ্যানিম্যাল থেকে আমাদেরকে ডিফারেন্সিয়েট করে, এবং এইটা কাইন্ড অফ আমাদের ডোপামিন পাওয়ার একটা খুব ভালো ওয়ে, কারণ এটা আমাদেরকে আমাদের ব্রেনের একটা খুব ভালো ইউটিলাইজেশন এই জায়গাটাতে হয়। এইটা ছাড়াও ধরো ন্যাচারালি মানুষজন ধরো সিপি করে কারণ জব টপ পাইতে বা টপ কোম্পানিতে যাওয়ার জন্য সিপি ইজ এ গুড অপশন, প্রবলেম সলভিং ইজ এ ভেরি গুড চয়েস বা গুড পাথ। তো সেই জায়গাটাতে ধরো এই যে তুমি যে প্রবলেম সলভিং করলা, সেটা কি তোমার এখন ডে টু ডে বেসিসে তুমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করো, সেখানে তোমাকে কিভাবে হেল্প করে বলে মনে হয় তোমার? ওয়েল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার জবে যেটা করা লাগে সেটা হলো আপনার থিঙ্কিং করা লাগে অনেক। সো কীরকম বলতে মানে আপনার চিন্তা না করে আপনি তো কিছু করতে পারবেন না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। সো এই চিন্তা করার যে অ্যাবিলিটিটা, ওটা কাইন্ড অফ প্রবলেম সলভিং করতে গিয়ে চিন্তা করা লাগে। সো এটাতেও চিন্তা করা লাগে। আমি বলবো না যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আমি সেই লেভেলে অনেক গবেষণা করতেছি, রিসার্চ করে উড়াই ফেলতেছি সব কিছু, এরকম না, কিন্তু মানে চিন্তা করা লাগে আর কি। সো চিন্তা করা যেহেতু লাগে, কেউ যদি চিন্তা করার অ্যাবিলিটি গ্রো করতে চায় তাহলে প্রবলেম সলভিং একটা গুড ওয়ে। সো এই হিসাবে একটা মিল আছে আমি বলবো। বাট আমি বললাম যে জাস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা জবের জন্য প্রবলেম সলভিং করা জাস্ট মানে প্রবলেম সলভিংটাকে খুব ডেটোরিয়েট করা হচ্ছে, মানে এটা আরও অনেক বড় একটা আইডিয়া। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও ভালো ওটা, কিন্তু ওটার জন্য যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা জব করবে এই জন্য প্রবলেম সলভিং করা, আই ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট জিনিসটা। আচ্ছা, তুমি এই যে বেশ কয়েকবার আমাদের কথাবার্তার মধ্যে বলছো যে একাডেমিক জায়গাতে তোমার আরও ফোকাস দেওয়া দরকার ছিল, সো তুমি জাস্ট এক্সামের আগে পড়াশুনো করে এই করছো, বাকিটা সময় তো তুমি প্রবলেম সলভিং বা এই টাইপের জিনিসপত্রের মধ্যে ছিল। একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করতে একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে একটানা সর্বোচ্চ কত ঘন্টা তুমি সিপি নিয়ে পড়ে থাকছো, বা অ্যাভারেজ ডেতে তোমার কি পরিমাণ টাইম তুমি দিছো? মাঝে মাঝে তো সারাদিনই প্রবলেম নিয়ে পড়ে থাকতাম, মানে এরকমও গেছে। মানে আমি কেন জিনিসটা মানে আমার মেন্টালিটি এরকম, আমি রিসার্চ করতেছি তো সারাদিন তো এটা নিয়ে চিন্তা করা লাগবেই। তো এরকম সারাদিন প্রবলেম নিয়ে চিন্তা করছে, এরকমও গেছে। এরকম মানে এটার কোনো ইয়া নেই, হয়তো মাঝখান দিয়ে মানে হয়তো অনেক দিকে আরও ইউটিউব ভিডিও দেখছে, এরকম হয়তো আছে, কিন্তু মানে কাইন্ড অফ ইন জেনারেল হয়তো ওই প্রবলেম নিয়ে পড়ে আছে, এরকম হয়েছে একদিন ধরে পুরা। তুমি কি ফেসবুক টেসবুক চালাও নাকি? হ্যাঁ, ফেসবুক আমি মানে আছে আর কি, ব্রাউজ করি মাঝে মাঝে, বাট খুব একটা পোস্ট টোস্ট দেই না। আচ্ছা আচ্ছা জাস্ট দেখি মানুষ কি পোস্ট দেয়। আচ্ছা, আমার মজা লাগে মানুষের পোস্ট দেখে। মাঝে মাঝে ভালোই পোস্ট পাই। আচ্ছা, তো তুমি বলতেছিল যে একাডেমিক জায়গাতে তোমার আরো নজর দেওয়া উচিত। আমি কি সবার সামনে তোমার সিজিপিএ বলতে পারি? ওয়েল, আমার সিজিপি অ্যাকচুয়ালি ম্যাটার করে এক মানে কোন জায়গায় একাডেমিক গিয়া কিরকম। যেমন অনেক ভার্সিটি আছে যে ইজিলি 4 পাওয়া যায়, সো সিজিপিএ লেভেল দিয়ে অ্যাকচুয়ালি মানে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি ওটার পিছনে কি আছে। সো আমার সিজিপি 3.6, মানে এটা খুব একটা ভালো সিজিপিএ না, নর্মাল সিজিপিএ আর কি। বাট এটার জন্য যে আমি এফোর্ট দিচ্ছি ওটার তুলনায় এটা অনেক সিজিপিএ, মানে আমি যে এফোর্ট দিয়েছিলাম ওটাতে আমার মানে 3 পাওয়া উচিত না। সো ওটার তুলনায় আই গেস অনেক ভালো সিজিপিএ, আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলছিলাম যে একাডেমিকে একটু ফোকাস দেওয়া উচিত ছিল। এর কারণ হলো যে আপনার মানে এমনি একাডেমিকের আইডিয়াটা খুব একটা আমি লাইক করি না। মানে একাডেমিকের যে কারেন্টলি কালচার আছে, যে একাডেমিকে আমি বেসিক্যালি যেটা দেখছি যে মানে কোনো সাবজেক্ট ভালো করে পড়াচ্ছে, ওই সাবজেক্ট কোর্সটা কে পড়াইতেছে ওটারে বেশি স্টাডি করা লাগে। মানে
ডোন্ট স্টাডি দ্য কোর্স, স্টাডি দ্য কোর্স টিচার, এই টাইপের হলো মানে কাইন্ড অফ আমাদের কারেন্ট একাডেমিক কালচার। সো এই জিনিসটা আমি কাইন্ড অফ খুব একটা নট এ ফ্যান অফ। তাহলে কি হইলে ভালো হইতো? মানে টিচাররা আরও ওপেন মাইন্ডেড হইলে আমার মতে অনেক ভালো হইতো, মানে অনেক টিচারই বেশ ক্লোজ মাইন্ডেড আছে। সো এই জন্য মানে মাঝে মাঝে একাডেমিয়া খুব একটা আমার ভালো লাগতো না, মানে এই জন্য আমি যাই হোক। তো কথা হলো কি, বাট একাডেমিকের যে কোর্সগুলো ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার মতে বেশ ভালো কোর্স। সো ওগুলা অ্যাটলিস্ট মানে নিজের ডেভেলপমেন্টের জন্য হলেও স্টাডি করা উচিত। ওই স্টাডিগুলো কিভাবে করা যায় বলে মনে হয়? অনেক সময় তো মানে টিচারের কাছ থেকে হেল্প পাওয়া কন্টেন্টের যায় তো না। অভাব নাই, ইউটিউব আছে। ইউটিউব আছে, আপনার ইন্টারনেট হলো বেস্ট টিচার এখন। সো ইন্টারনেট থেকে মানে একাডেমিয়ার যেসব আইডিয়াগুলো আছে ওগুলো থেকে আসলে প্রবলেম সলভিংয়েরও অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাওয়া যায়, মানে অ্যাটলিস্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং লেভেলে। এটা আমি অ্যাকচুয়ালি পরে অবজার্ভ করছি। সো একাডেমিয়াটা আমার মতে আরও আমার নজর দেওয়া উচিত ছিল। যাই হোক, সো একাডেমিয়া অ্যাটলিস্ট মানে সিএসের যে ফিল্ডগুলা ওগুলা খুবই ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। সো এগুলো নিয়ে কেউ যদি মানে রিসার্চ করে বা জিনিসটাতে ইনডেপথ ডাইভ করে, আমার মনে হয় না যে এতে ওর খারাপ কিছু হবে। মানে ও অ্যাকচুয়ালি ভালো কিছু অ্যাকোয়ার করতে পারবে এবং এগুলো হয়তো সিপিতেও ইউজ করতে পারবে বা ইন জেনারেল ও ওর আইডিয়াও ডেভেলপ করবে। সো অনেক সময় যেটা হয় যে মানুষজন ধরো প্রবলেম সলভিং করতে যে এই সংখ্যাটা যদিও অনেক কম, অনেক বেশি মানুষ এরকম নাই আর কি, যে তারপরেও একটা গ্রুপ আছে যে ইউনিভার্সিটির 4টা বছর ধরে শুধু সিপি করে, পরে দেখা যায় যে অন্য কোনো কিছু বা আসলে রিয়েল ওয়ার্ল্ডে কাজগুলো তো সিপি থেকে হয়তো মাঝে মাঝে একটু ডিফারেন্ট, সেগুলোর এক্সপিরিয়েন্স নেয় না। তো এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? ওয়েল, আমি স্টিল এখনো যেটা বিলিভ করি যে কেউ যদি সিপি করে সে মোটামুটি যে কোনো ফিল্ডেই এক্সেল করতে পারবে, এটা আমি এখনো বিলিভ করি। সো তাও আমি বলবো যে মানে সবাই সিপি যে সবারই মানে একেবারে ডেডিকেটেডলি করতে হবে এরকম নাও হইতে পারে। মানে আরও অনেক ফিল্ড আছে যেখানে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হয়, প্রবলেম সলভিং করতে হয়। সো সিএসএ এরকম ফিল্ডের অ্যাকচুয়ালি মানে কাইন্ড অফ অভাব নাই। সো ওসব ফিল্ড যেমন ডাটাথন, তারপরে আরও অনেক টাইপের কম্পিটিশন আছে, হ্যাকাথনও আছে। যদি আমি যে হ্যাকাথনটা দিচ্ছিলাম ওটা দেখে আমার একদমই মনে হয় নাই যে এটাতে অ্যাকচুয়ালি থিঙ্কিংয়ের কিছু আছে। তো হ্যাকাথনগুলো আমি গেস ডিফার করে যে এক এক হ্যাকাথন, সব হ্যাকাথনের কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো খুব একটা নাও হইতে পারে। সো যাই হোক, মোট কথা হলো যে সিএসএ অ্যাকচুয়ালি মানে প্রবলেম সলভিং ফিল্ডের কোনো অভাব নাই। মানে সিপিটা হলো একেবারে মানে ক্লাসিক ফিল্ড, আমি বলবো ক্লাসিক ফিল্ড অফ প্রবলেম সলভিং। মানে এখানে শুধু প্রবলেম সলভিং বলতে একেবারে মানে আপনার এখানে জাস্ট অ্যালগোরিদমিক প্রবলেম সলভিং করতেছেন আপনি। তো অন্যান্য ফিল্ডে আর একটু কাইন্ড অফ আইডিয়াটা অনেক রকম আইডিয়া আছে। সো ওগুলা যদি কেউ এক্সপিরিয়েন্স করে, আমার মতে এমনও হইতে পারে যে কেউ নট নেসেসারিলি ডেডিকেটেডলি সিপি করলো, অন্য ফিল্ডে ও খুব ভালো এক্সেল করলো, আর সিপিও কাইন্ড অফ ধরেন সেলফ ডেভেলপমেন্টের জন্য করতেছে, এটাও কাইন্ড অফ আমার কাছে খারাপ আইডিয়া খুব একটা মনে হয় না। মানে ও হয়তো মানে সিপিও করতেছে, তো সিপিতে হয়তো খুব ভালো মানে কন্টেস্টেন্ট না হলেও ওর মানে অফলাইনে অনেক ভালো ভালো প্রবলেম সলভ করতেছে, ওর আইডিয়া ঠিকই বাড়তেছে। আর অন্যদিকে ও অন্য ফিল্ডে হয়তো এক্সেল করতেছে, বা ধরেন সিপি করতেছে, বা অন্য ফিল্ডেও ও আছে। যেমন আমার এক ফ্রেন্ড আছে, ও মোটামুটি দুনিয়ার মোটামুটি সিএস এর সব ফিল্ডেই ও মানে কম্পিটিশন করে বেড়াইতো। সো ও মোটামুটি সিপিতেও মোটামুটি মিড লেভেলে ছিল, অন্যান্যগুলোতেও মিড লেভেলে ছিল। সো ওর অ্যাকচুয়ালি মানে আইডিয়া তাইলে সব ফিল্ডেই আছে। সো বেসিক্যালি ওর এক্সপিরিয়েন্স কিন্তু আমার চেয়ে বেশি হয়েছে। সো এটাও কাইন্ড অফ খারাপ আইডিয়া না। সো আমি ইনজয় বলবো যে সব ফিল্ডেই কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ট্রাই করা যেতে পারে। মানে শুধু সিপিকেই আপনার অ্যাকচুয়ালি অনলি ওয়ে অফ প্রবলেম সলভিং বা এটাই আপনার দি অনলি, যেটা বললাম যে এটা এটা যারা করে না ওরা অ্যাকচুয়ালি কিছুই পারে না, এরকম মনে করা অ্যাকচুয়ালি উচিত না। তো শাবিব ভাই, আজকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথাটা বলছি। সো ডিসকাশন আজকে শেষ করে দিব। তবে শেষ করার আগে যারা আসলে ধরো প্রবলেম সলভিংয়ের এখনও শুরুর দিকটাতে আছে, তাদের উদ্দেশ্যে তুমি যদি ধরো 3টা ছোটোখাটো টিপস দিতে চাও, তাহলে তুমি কি বলবা? বললাম না, এটার পিছনে একটা ভালো মোটিভেশন থাকতে হবে। যে বললাম না, জব পাওয়া এরকম মোটিভেশন আমার মতে খুব একটা ভালো না। যে আরও হাই লেভেলের মোটিভেশন থাকতে হবে, যে আমি আরও অনেক বড় কিছু করব, অনেক সেলফ ডেভেলপমেন্ট করব, এই প্রবলেম সলভিং থেকে যে অ্যাকোয়ার করবো, এটি পার্ট অফ আমার স্টেপিং স্টোন টু এ গ্রেটনেস, আই গেস। সো এভাবে চিন্তা করা যেতে পারে যে প্রবলেম সলভ করতেছি এর মানে আমি সেলফ ডেভেলপ করতেছি একটা প্রবলেম সলভ করার পর। এরকম চিন্তা করলে আমার মনে হয় প্রবলেম সলভ করতে খুবই ভালো মজা পাওয়া যাবে। আর এটাই মানে মেইন শুড বি দ্য ড্রাইভিং পয়েন্ট ইন মাই ওপিনিয়ন। আর
আর বলবো যে মানে এটাই তো মানে প্রবলেম সলভিং এটাই। আর হলো যে আপনার ফ্রাস্ট্রেশন তো এটা আসবেই, এটা আর কি হ্যান্ডেল করতে হবে আর কি। মানে ওটা ম্যানেজ করে সামনে আগাইতে হবে। মানে ফ্রাস্ট্রেশনটা বেসিক্যালি মেইনলি আসতে পারে কন্টেস্টে খারাপ করা থেকে। তো আমি যেটা বললাম যে এটা পার্ট অফ দ্য প্রসেস। তো কন্টেস্ট আমি যেটা বললাম যে কন্টেস্টে খারাপ করা শুড নট বি টেকেন অ্যাজ এ ফেইলিওর, কারণ প্রবলেম সলভ করা যে মজাটা পাওয়ার ওটা তো আমি পাইতেছি। সো কন্টেস্টে খারাপ করলাম কিনা ওর শুড নট বি দেয়ার আপ। সো ধন্যবাদ শাফি ভাই, আজকে খুব চমৎকার কিছু জিনিসপত্র আমরা আলোচনা করলাম। আশা করি এটা যারা এটা দেখছে শেষ পর্যন্ত তাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। সো তোমরা যে কাজটা করতে পারো, আজকের ডিসকাশন থেকে 3টা লার্নিং পয়েন্ট তোমরা কমেন্টের ভিতরে লিখে জানাই দিতে পারো। এখান থেকে আগামী 7 দিনের ভিতরে, মানে পডকাস্টটা রিলিজ হওয়ার 7 দিনের ভিতরে যাদের লার্নিংগুলো মোস্ট অর্গানাইজড, এরকম একজন পার্সনকে আমরা কোনো একটা স্পেশাল গিফট দেওয়ার চেষ্টা করব। তবে শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি যেসব অ্যাডভাইস দিচ্ছি শুড নট বি টেকেন অ্যাজ দি মানে গ্রাউন্ড ট্রুথ বা এরকম না কিছু, কোনো ফ্যাক্ট হিসেবে নেওয়া যাবে ফ্যাক্ট হিসেবে নেওয়া যাবে না। মানে এটা কাইন্ড অফ একটা ওপিনিয়ন হিসেবে নিতে হবে। ওপিনিয়ন মানে আই এম নট নেসেসারিলি যে এটার বাইরে আর কোনো ওপিনিয়ন নাই এরকম না, মানে ওপিনিয়ন হিসেবে নিতে হবে এটা কথা। কারণ এটা আমার অ্যাডভাইস নিয়ে কেউ যদি মারা খায় তাহলে কিন্তু আমি দায়ী না। এটা আমি আগে বলে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শাফি ভাই।